রাজপথ কাউকে দখল করতে দেয়া হবে না। কাদেরের হুঁশিয়ারি, কঠিন জবাব দেয়া হবে আগুন সন্ত্রাসের। ফুরিয়ে এসেছে সরকারের সময়, মন্তব্য ফখরুলের। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপপ্রচারের অভিযোগ। সাভারের আশুলিয়ায় বহুতল ভবন থেকে বাবা, মা ও ছেলের মরদেহ উদ্ধার। দুজন পোশাক কারখানার শ্রমিক। আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে পাবনা শহরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ৮ জন গুলিবিদ্ধ। রাজধানীর মোহাম্মদপুরে সড়কে ফুটপাতে বসছে বাজার। প্রতিটি দোকান থেকে তোলা হচ্ছে দিনে ১০০ থেকে ৩০০ টাকা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ এবং আমি সঞ্চারী মজুদ্দমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। কাউকে রাজধানী ঘেরাও করতে দেয়া হবে না, এমনকি রাজপথও দখল করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগের সমাবেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা অস্ত্র আর আগুন নিয়ে আসবে তাদের কালো হাত গুঁড়িয়ে দেয়া হবে। ১৯৯৫ সাল ও ২০০৪ সালে বিএনপি জামাত সরকারের আমলে নিহত কৃষকদের স্মরণে কৃষক সমাবেশে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা। নির্বাচন পর্যন্ত রাজনীতির মাঠ দখলে রাখতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নেতারা। সমাবেশে ওবায়দুল কাদের বর্তমান সরকারকে অবৈধ বলায় বিএনপি নেতাদের কঠোর সমালোচনা করেন। অবৈধ সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তির আবেদন কেন করে? মিটিং করতে হলে সরকারের অনুমতি নিতে হবে, না নিলে খবর আছে। বিএনপির আন্দোলনকে অকার্যকর আখ্যা দিয়ে রাজধানী ঘেরাওয়ের পরিকল্পনা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনাদের যখনই ডাক দেবেন তখনই রাস্তায় নেমে আসবেন, ঠিক আছে? এই নগরী রাজপথ তোমাদের দখল করার কোনো অধিকার, যারা রাস্তা দখল করবে তাদের খবর আছে। মুক্তিযুদ্ধের আদর্শের শক্তির ঐক্য ধরে রেখে আবারও নৌকার বিজয় নিশ্চিত করা হবে বলেও প্রত্যয় জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আবারও বাংলার নৌকার পালে লাগে উচ্চাম বাতাস। শাহজাদ স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র সফর শেষে যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। এর আগে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে ছিলেন প্রধানমন্ত্রী। এছাড়া বেশ কিছু উচ্চ পর্যায়ের এবং দ্বিপাক্ষিক বৈঠকও করেন তিনি। ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে যান। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় যোগ দেন এবং বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন শেখ হাসিনা। খালেদা জিয়ার সুচিকিৎসায় সরকার সব ব্যবস্থা নিলেও বিএনপি বিষয়টি নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকো পার্কের কেবল কারের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এখনো সরকার বেগম খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সেজন্য যা কিছু করা দরকার সরকার সেটি করছে এবং সরকার বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের জন্য যথেষ্ট আন্তরিক, বরং বিএনপি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করে।
চিকিৎসার জন্য আইনি জটিলতা মোকাবেলা করেই খালেদা জিয়াকে বিদেশে যেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সম্মেলনে কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বাইরে খালেদা জিয়ার চিকিৎসার জন্য তার পরিবারের আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, কিন্তু কিছু আইনি জটিলতা রয়েছে। আগে সেগুলো মোকাবেলা করতে হবে। পরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতের বাসভবন খুবই সুরক্ষিত, তার নিরাপত্তার কোনো ঘাটতি নেই। প্রধানমন্ত্রী কালকে দেখেছেন, এই সুন্দরভাবে তিনি ব্রিফিং করেছেন। একটা আইনি জটিলতা রয়েছে, আইনি জটিলতাটা আমরা আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই জটিলতার বিষয়বস্তু সম্পূর্ণ তিনি ব্রিফ করেছেন এবং এর পরবর্তী কিছু করতে হলে সেই জটিলতা সেগুলি মোকাবেলা করে সেইগুলিকে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে পরবর্তী অ্যাকশন আমাদের যেতে হবে। খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি না দিয়ে উল্টো অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা গুরুতর। শনিবার বিকেলে রাজধানীর মতিঝিলে এক শ্রমিক সম্মেলনে সরকারের সময় ফুরিয়ে এসেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। নিত্যপণ্যের দাম কমানো, মজুরি কমিশন, জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীর মতিঝিলে জাতীয় শ্রমিক কর্মচারী সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদ। এতে বিএনপির চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক নেতা ও সমমনা দলের নেতারা। সরকারের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, সরকারের দুর্নীতি ও দুঃশাসনে বিপর্যস্ত দেশের মানুষ। সকলেই কিন্তু আজকে একই জায়গায় আমরা ভুক্তভোগী। সুতরাং এই লুটেরার দল যদি বিদেশে টাকা পাচার না করত, আমার পকেটের টাকার অভাব হতো না। সুতরাং আপনাদের ক্ষমতা এই কারণে ছাড়তে হবে যে আপনারা লুট করে দেশটাকে দেউলিয়া বানিয়ে দিয়েছেন। এই দেউলিয়ার হাত থেকে দেশের মানুষ রক্ষা পেতে চায়, বাঁচতে চায়। এ সময় উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দিয়ে খালেদা জিয়াকে নিয়ে বিদেশের সংবাদ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ভয়েস অব আমেরিকার সঙ্গে শেখ হাসিনা কিছু আপনার কথা বলেছেন, সম্পূর্ণ মিথ্যাচার করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নেই। যে টাকা তারা বলে মাত্র 2,33,00,000 টাকা, সেই টাকা এখন 8 কোটির উপরে চলে গেছে, ব্যাংকে জমা আছে। বেগম জিয়া যেন রাজনীতি না থাকতে পারেন, সেই জন্যই তাকে আজকে এই মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে। বন্ধুগণ, এই সরকারের সময় ফুরিয়ে এসেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারের আশুলিয়ায় একটি বহুতল ভবন থেকে বাবা, মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে আশুলিয়ার ইউনিক ফকিরবাড়ি মোড়ের হাসান মিয়ার ভাড়া বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন বাবুল মিয়া, তার স্ত্রী শাহিদা ও তাদের 12 বছরের ছেলে মেহেদি হাসান। র্যাব ও স্থানীয়রা জানায়, ভবনের 4 তলার একটি ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে 999-এ ফোন করা হয়। পরে পুলিশ এসে ফ্ল্যাটটির একটি কক্ষ থেকে মা ও 12 বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করে। পাশের আরেকটি কক্ষ থেকে স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। স্বামী স্ত্রী দুজনই পোশাক কারখানায় কাজ করতেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাবের লোকেরা যখন আসছে, ডিবির লোকেরা যখন আসছে, পাশে যখন আরেকটা এই পাশের রুমে যখন গেছে, যাওয়ার পরে গিয়া দেখে যে ওখানে আরেকজন মার্ডার হয়ে আছে। একটা বাচ্চা স্বামী স্ত্রী ছিল, কিন্তু তারা কে কি করে সেটা জানি না, কিন্তু শুধু বাচ্চাটার মাঝে মাঝে দেখি যে স্কুলে যায় আসে। দ্রুত ঘটনাস্থলে আমরা আসি এবং 2টা বডি আমরা দেখতে পাই। পরবর্তীতে পাশের রুমে আরও একটা বডি দেখতে পাই। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন একযোগে কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী দ্রুতই যে বা যারা অপরাধী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। এ নিয়ে আরও জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, এই ঘটনায় কাউকে সন্দেহ করা হচ্ছে কিনা, তদন্তের কোনো অগ্রগতি হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। দেখুন,
গতকাল রাত 10টার দিকে কিন্তু আশুলিয়ার ফকিরবাড়ি যে মোড় রয়েছে ইউনিক এলাকার, সেখান থেকে কিন্তু এই পোশাক শ্রমিক দম্পতি এবং তাদের 12 বছর বয়সী যে ছেলে সন্তান রয়েছে তার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি ঘটনাস্থলে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ কিন্তু সেখানে র্যাব 4-এর যারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং রাতে কিন্তু আমরা দেখেছি যে সেখানে সিআইডির একটি টিমও কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন এবং ঢাকা জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি কিন্তু রাতে কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি গণমাধ্যম কর্মীদের যে বিষয়টি জানিয়েছেন, তিনি বলছেন যে এই হত্যাকাণ্ডটি অন্তত 40 ঘন্টা আগে ঘটানো হয়েছে এবং তারা প্রাথমিকভাবে বেশ কিছু আলামত সংগ্রহ করেছেন এবং এই ঘটনার পরে তারা কিন্তু ওই যে পোশাক শ্রমিক দম্পতি রয়েছে তাদের রুমে কিন্তু তারা দেখতে পেয়েছে যে কোনো জিনিসপত্র কিন্তু খোয়া যায়নি, তাদের যে মোবাইল ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের রুমের ভেতরেই ছিল। সেক্ষেত্রে পুলিশের প্রাথমিকভাবে ধারণা মূলত হচ্ছে যে এখানে চুরি, ছিনতাই, ডাকাতি এসব করতে এসে যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তেমনটি নয়। তাদের প্রাথমিকভাবে ধারণা পূর্ব কোনো শত্রুতার জের ধরে সুনির্দিষ্টভাবে এবং পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং হত্যা করার আগে তাদেরকে চেতনানাশক, ঘুমের ওষুধ বা যে কোনো ধরনের কিছু খাইয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে বা অচেতন করে এরপরে কিন্তু এই দুর্বৃত্তরা এমন হত্যাকাণ্ডটির ঘটনা ঘটিয়েছেন। এই যে পোশাক শ্রমিক যে দম্পতি রয়েছে তারা কিন্তু এই আশুলিয়ার ইউনিক এলাকাতে অন্তত 10 বছর ধরে থাকেন বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন এবং তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলাতে এবং তাদের যে শিশু সন্তানটি রয়েছে 12 বছর বয়সী সে কিন্তু স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে কিন্তু পড়াশোনা করেন এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি সেই শিশুটি কিন্তু প্রতিদিন কিন্তু মুসল্লিদের সাথে মসজিদে নামাজ আদায় করতেন এবং গত 3-4 দিন ধরে কিন্তু সেই শিশুটিকে মসজিদেও দেখতে পান এবং এই যে ফ্ল্যাটে এই ঘটনাটি ঘটেছে তার আশেপাশে তার পাশে আরো 2টি ফ্ল্যাট রয়েছে, সেখানকার ভাড়াটিয়াদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা শুধু আমাদেরকে জানিয়েছেন যে ফ্ল্যাটে ঘটনা ঘটেছে সেই ফ্ল্যাটে 3 জন ব্যক্তি থাকেন, অর্থাৎ পোশাক শ্রমিক দম্পতি এবং তাদের যে শিশু সন্তান রয়েছে তারা কিন্তু এর বাইরে কিন্তু বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি। তবে এমন একটি ঘটনায় একই পরিবারের 3 জনকে গলা কেটে হত্যার ঘটনায় আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ফকিরবাড়ি এলাকাতে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। সেখানে কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে কিন্তু দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জন্য কিন্তু দাবি জানিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন র্যাব 4-এর সিপিসি 2-এর যে সদস্যরা রয়েছেন তারা। আমরা র্যাব 4-এর সিপিসি 2-এর যিনি কোম্পানি কমান্ডার রয়েছে রাকিব মাহমুদ খান তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি বলছেন তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে এবং তারা কিন্তু এরই মধ্যে ছায়া তদন্ত শুরু করেছেন। তাদেরও ধারণা এটি পরিকল্পিতভাবে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। তারা আশা করছেন দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু তারা আইনের আওতায় আনতে সম্ভব হবে এবং এই ঘটনার পরে কিন্তু নিহতের যে স্বজনরা রয়েছেন তাদেরকে খবর দেওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি তারা রাতেই ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এই মরদেহগুলো উদ্ধারের পর কিন্তু ময়নাতদন্তের জন্য রাজধানীর যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ রয়েছে সেখানে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ময়নাতদন্ত শেষে এবং নিহতের স্বজনরা আসার পরে এই ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে। পাবনা শহরে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার রাতে শহরের মাসুম বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এতে 8 জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানায় সম্প্রতি পাবনা মহিলা কলেজের সামনে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসান এবং পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাত গ্রুপের মধ্যে মারামারি হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার রাতে মেহেদী হাসান তার সমর্থকদের নিয়ে বাস টার্মিনাল এলাকা থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যাওয়ার সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে শুরু হয় গুলিবর্ষণ। এতে 8 জন গুলিবিদ্ধ ও 3 জন ছুরিকাঘাতে জখম হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর শ্যামপুরের সুমাইয়া আক্তার বৃষ্টি বাবা মা স্বামী সন্তান সবার থেকে বিচ্ছিন্ন। দাদির আশ্রয়ে থাকলেও ছিল অভাবে। এই সুযোগই নিয়েছে একটি চক্র। তাকে কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে গেছে ভারতে। জানা গেছে সেখানে অসামাজিক কাজ করতে বাধ্য করা হয়। আপত্তি জানানোয় বৃষ্টি খুন হয়েছে বলে দাবি পুলিশের। 4 মাস আগে কাজের উদ্দেশ্যে ভারতে যান বৃষ্টি, কিন্তু গত কয়েকদিনে যোগাযোগ বিচ্ছিন্ন হয় সে। মোবাইলে তার ভাই ফোন করলে ভারতের পুলিশ বৃষ্টির মৃত্যুর খবর দেয়। জানায় 26 সেপ্টেম্বর তার বিকৃত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃষ্টির স্বজনরা জানান ওর মা বাবা থেকেও নেই। অনেক আগেই ছেড়েছেন স্বামীর সংসার।
সন্তানকে নিয়ে দিন কাটতো অভাবে, একটু ভালো থাকার আশায় দালাল চক্রের হাত ধরে যান ভারতে। তুমি কান্দাকাটি করো না, চিন্তা ভাবনা করো না, আমার পোলার একটু দেখো, আব্দুল্লার একটু দেখো, আমি বাইরে বলছি। ছোটতে এখান থেকে বড় হইতে এখানে জন্ম, তার জন্ম হলো গুন্ডি করে। হঠাৎ করে বিয়ে হইতে, বিয়ের পর মেয়ে অল্প বয়সের মেয়ে তো, বিয়ের পর হঠাৎ করে আমি নাকি ইন্ডিয়া চলে গেছে। পরিবারের অভিযোগ, বৃষ্টিকে ভারতের মুম্বাইতে বিক্রি করে দেয় দালাল চক্র। সেখানে অনৈতিক কাজ করতে অস্বীকৃতি জানালে তাকে নির্যাতন করা হয়। দেশে ফিরতে চাইলে খুন করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। মানে হচ্ছে আমার বডি কাপড় চোপড় আমাগুলোকে যে কথা বলছে, 4 দিন আগে যে আমাগুলোকে ওই কথা বলছে, সব ওর লগে আমরা মিলেছি। বাচ্চারা যেভাবে এতিম করছে তাদের শাস্তি যেন আমি নির্যাতন চাই। এরই মধ্যে বৃষ্টিকে হত্যায় জড়িত একজনকে আটক করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। বৃষ্টিকে পাচার ও হত্যায় পদক্ষেপ নিচ্ছে শ্যামপুর থানাও। কোনো না কোনোভাবে হয়তো ইন্ডিয়াতে চলে গেছেন বা পাচার হয়ে যেতে পারেন। তো এটা হয়তো আমরা বিস্তারিত পরে জানতে পারবো যে কীভাবে সে গেলেন। তবে তার কোনো ভ্যালিড পাসপোর্ট বা ভিসা নেই। আমরা চেষ্টা করব শরীয়তপুর থানাদের নড়িয়া থানায় কথা বলতে, যে ওখান থেকে সে চলে গেছে, ওনাদেরকেও আমরা জানাবো আর বিষয়টা আমাদের সিনিয়র স্যারদেরকে অবহিত করব। জানা গেছে পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে যান বৃষ্টি, ফলে তার মরদেহ ফিরিয়ে আনা কঠিন বলছে পুলিশ। আফসানা ফিরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেলিব্রিটি ক্রিকেট লিগে তারকাদের মারামারির ঘটনায় 2 পক্ষকে মিলিয়ে দিয়েছে আয়োজক কমিটি। ঘটনার নেপথ্যে বহিরাগতদের দায় দিলেও কারো নাম জানাননি আয়োজকরা। আর সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগ। বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিতে মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ। শুক্রবার খেলার মাঠে তারকাদের হাতাহাতি, মারামারি আর নানা হুমকির ঘটনা নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। সেদিন পরিচালক মুস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের মধ্যে মারামারিতে আহত হন 6 জন। শনিবার ইনডোর স্টেডিয়ামে এই নিয়ে সংবাদ সম্মেলন করে আয়োজক কমিটি। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, তার জন্য আমি লজ্জিত এবং দুঃখিত, এবং এই ঘটনার সাথে যারা জড়িত, আমার টিম থেকে যারা জড়িত, তাদের পক্ষ থেকে আমি সরি এবং লজ্জিত। অন্য সেক্টর তো আমাদের হাতে নেই, এই মিডিয়াটা আমাদের হাতে আছে, সংস্কৃতি জগৎটা আমাদের হাতে আছে। সংস্কৃতি জগতে পেশি শক্তির কোনো অবস্থান নেই। এই ঘটনার পিছনে বহিরাগতরা দায়ী বলে দাবি আয়োজকদের। জানিয়েছেন এই নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি তাদের নাম এই মুহূর্তে আপনার কাছে আমি সম্পূর্ণ নাম দেব না বা দেওয়া উচিত হবে না, নাম্বার 1। নাম্বার 2, আইনি ব্যবস্থা বলতে আমি যদি আরও একটু ভেঙে বলি, তাদের নামে পুলিশ কেস করা হয়েছে। 2 পক্ষের দ্বন্দ্ব মিটে গেলেও সাময়িকভাবে খেলা স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান জি নেক্সট। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে বাজার। এতে যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন ঘটছে। অভিযোগ আছে প্রতিটি দোকান থেকে দিনে 100 থেকে 300 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। ঢাকা উত্তরের মেয়র হুঁশিয়ারি দেন, সড়কে কোনো বাজার থাকবে না, শিগগিরই করা হবে উচ্ছেদ। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বসিলা যাওয়ার সড়ক এটি। দেখে বোঝার উপায় নেই সড়ক নাকি বাজার। হাঁটার পথ জুড়ে পণ্যের পসরা আর হকারদের ডাকাডাকি। কিন্তু এই সড়কে বাজার বসাতে সিটি কর্পোরেশন বা কোনো সংস্থা ইজারা দেয়নি। এই সড়কে প্রতিদিন বসে প্রায় 1000 দোকান। দোকান ভেদে ভাড়া বাবদ দিনে আদায় করা হয় 100 থেকে 300 টাকা। আমরা জায়গায় দাঁড়াই, সপ্তাহে নেয় 500, আবার প্রতি দৈনিক নেয় 300, এরকম আমাকে পোষায় না। আর আমাকে এই বেচা কিনা হইতো এমনি ওই যে সুইপার টুইপার আছে, ঝাড়ু তার পয়সা টয়সা নেই, উঠাই যায়, মাঝে সাথে এসে উঠে যেতে হয়, মাঝে সাথে চলে যায়। অভিযোগ আছে সড়কের দোকান থেকে ভাড়া তুলছে এলাকার প্রভাবশালী একটি চক্র। রাজনৈতিক আশ্রয়ের কারণে তাদের উচ্ছেদ করা হচ্ছে না বলে মন্তব্য নগর পরিকল্পনাবিদদের। দখল যারা করে তারা কিন্তু পলিটিক্যালি ইনভলভ, তাদের এক ধরনের পলিটিক্যাল পরিচয় থাকে, সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক তাদের একটা শক্তি থাকে। সেই শক্তির মাধ্যমেই কিন্তু তারা প্রশাসনকে ম্যানেজ করে, শৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করেই কিন্তু তারা এই ফুটপাথগুলো দখল নেয়। এবং সেখানে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে কাউন্সিলররাও জেনেও না জেনার ভান করেন বা তাদের অনেক সময় ইনভলভমেন্ট থাকে। ঢাকা উত্তরের মেয়র বলছেন, সড়ক দখলকারীরা যত প্রভাবশালী হোক ছাড় দেওয়া হবে না,
উচ্ছেদ করা হবে। আজকে ফুটপাত বলি, আজকে বিভিন্ন বাজার বলি, এগুলো কিন্তু অবৈধ আছে, রাস্তার উপরে আছে, আমরা ভেঙে দিচ্ছি, আবার আসছে, আবার ভেঙে দিচ্ছি, আবার আসছে। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, এখানে ডিএমপি, এখানে যারা অবৈধভাবে ব্যবসা করছে তাদের সবাইকে নিয়ে আমরা বিভিন্ন সময় চেষ্টা করেছি এবং জনগণও কিন্তু সাহায্য করতে চায়, বাট ইটস ভেরি ডিফিকাল্ট। বাট আমরা কিন্তু এই অভিযানটা চালিয়ে যাব। ফুটপাত ও সড়ক দখল থাকায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, সেই সঙ্গে তৈরি হচ্ছে যানজট। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খানাখন্দ আর বড় গর্তের কারণে নেত্রকোনার শ্যামগঞ্জ বিরিশিরি সড়ক পরিণত হয়েছে মৃত্যুকূপে। সবচেয়ে বেশি বেহাল দুর্গাপুর অংশে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে রাস্তাটি দিয়ে চলতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে একটি পাকা সড়কের অভাবে ভোগান্তি পোহাচ্ছেন 3 গ্রামের বাসিন্দা। নেত্রকোনার দুর্গাপুর থেকে রাজধানী সহ বিভিন্ন এলাকায় যাতায়াতের ভরসা বিরিশিরি শ্যামগঞ্জ সড়ক। 12 কিলোমিটার দীর্ঘ রাস্তাটির 6 কিলোমিটারই খানাখন্দ আর ছোট বড় গর্তে ভরা। এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন এই রাস্তায় চলাচল করে শত শত বালুবাহী ট্রাক। ভারী যানবাহনের চাপে ভেঙে যাওয়া রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এই ব্যবস্থাটা নাই। এই রাস্তাগুলি এতই খারাপ অবস্থায় আছে, কোনো পথচারী এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। এই রাস্তায় ভারী যানবাহন বন্ধে নির্দেশনা থাকলেও মানা হচ্ছে না। এই অবস্থায় অভিযান চালানোর কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। যে সব গাড়িগুলো আপনার আইন মানছে না, ভেজা বলে পরিবহন করছে, সেসব গাড়িগুলো কিন্তু আমরা সিজ করছি এবং তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে। সড়কটি দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সার্বক্ষণিকভাবে মেরামত কার্যক্রম অব্যাহত রেখেছি। আমরা প্রতিনিয়ত মেরামত করে যাচ্ছি এবং অধিক ক্ষতিগ্রস্ত জায়গায় আমরা রিজিড পেভমেন্ট নির্মাণ করতেছি। এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে একটি পাকা সড়কের অভাবে সীমাহীন দুর্ভোগে 3 গ্রামের 15,000 মানুষ। একটু বৃষ্টিতেই হাঁটু সমান কাদা জমে যায় রাস্তাটিতে। যে ফার্স্ট শিফটের অনেক দেরিতে যাওয়া হয়, আমাদের রাস্তাটা পাকা করে দিতে হবে। 5 কিলোমিটার রাস্তার মধ্যে 1.5 কিলোমিটার পাকা করার প্রক্রিয়া শুরু হয়েছে। বরাদ্দ পেলে বাকি অংশ সম্পন্ন করার কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমরা কাগজপত্র অলরেডি করে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি যে আসলে আমরা 2 সাইড থেকে যে 1.5 কিলোমিটারটা করার চিন্তা চেতনা রয়েছে, ওইটা যদি হয় মোটামুটি 1 থেকে 1.5 বছরের মধ্যে বাকিটুকু ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। সম্প্রতি দুর্ভোগের বিষয়টি তুলে ধরে মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী। দ্রুত রাস্তাটি নির্মাণে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি তাদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খানাখন্দ আর বড় গর্তের কারণে নেত্রকোনার শ্যামগঞ্জ বিরিশিরি সড়ক পরিণত হয়েছে মৃত্যুকূপে। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, রাস্তার দুরবস্থার জন্য ভারী যান চলাচলের কথা উঠছে, কিন্তু এই ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? দেখেন যে নেত্রকোনার যে দুর্গাপুরের যে সোমেশ্বরী নদী রয়েছে, সেই সোমেশ্বরী নদীর বালু কিন্তু সারা দেশে চাহিদা থাকায় সেখানে কিন্তু আসলে 5টি ঘাট ইজারা দেওয়া হয়েছে এবং সেই ঘাট থেকে কিন্তু প্রতিনিয়ত বালু উত্তোলন করে সারা দেশে সরবরাহ হচ্ছে। এবং যে সড়কটি নেত্রকোনা দুর্গাপুর থেকে যে শ্যামগঞ্জের যে সড়কটি, সেই সড়কটি কিন্তু প্রতিদিন অন্ততপক্ষে 1000 গাড়ি কিন্তু ওভারলোডেড, বিশেষ করে যে বালুবাহী, যে অতিরিক্ত বালুবাহী, ভিজা বালুবাহী যে গাড়ি, তারা কিন্তু আসলে এদিক দিয়ে পরিবহন করছে। রাস্তার 2 পাশে, এক পাশে দিয়ে যাচ্ছে আর এক পাশে দিয়ে আসতেছে। এরকম একটা অবস্থায় কিন্তু গাড়ির যে বহর, সেটা কিন্তু আসলে একটু যে 2 হাত যে ফাঁক থাকবে, সে যে দিক দিয়ে মানুষ হাঁটাচলা করবে, সেই উপযোগিতাটাও কিন্তু আসলে হারিয়ে গেছে। বিশেষ করে দুর্গাপুর পৌর শহরের যে ভিতরের যে 2 থেকে 3 কিলোমিটার, সেখানকার অবস্থা কিন্তু একটা ভয়াবহ চিত্র আকার ধারণ করেছে। গত 5 বছরে কিন্তু সেখানে প্রায় 100-র উপরে কিন্তু মানুষ কিন্তু আসলে অকালে প্রাণ হারিয়েছে সেই বেপরোয়া যে ট্রাকগুলো, সেই ট্রাকগুলোর কিন্তু চাপায়, এবং 3 শতাধিকের উপর মানুষ কিন্তু আসলে আহত হয়েছে। আমি যখন সেই নিহত এবং আহতের পরিবারের মানুষের সাথে কথা বলি, তাদের যে আহাজারি দেখেছি এবং যে মৃত্যুকূপের কথা বলছিলেন, সেখানকার মানুষ কিন্তু যে সড়কের যে পাশের যে মানুষগুলো রয়েছে, এলাকার যে মানুষগুলো রয়েছে, তারা কিন্তু আসলে প্রতিনিয়ত ভাবনায় থাকে যে কখন একটি দুর্ঘটনা
দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং কখন কিন্তু আসলে সেখানে একটি লাশ পড়ে থাকবে সেরকম অবস্থায় কিন্তু আসলে সেখানে বিরাজ করছে। আমি যখন প্রশাসনের সাথে কথা বলি, প্রশাসন কিন্তু আসলে তারাও কিন্তু অনেকটা অসহায়ের মতো, তারাও কিন্তু বলছিলেন যে তারা প্রতিনিয়ত কিন্তু ভ্রাম্যমাণ আদালত আসলে পরিচালনা করছে, কিন্তু আসলে কাজের কাজ কিছুই আসছে না। অনেকেই আবার যারা সুশীল সমাজের রয়েছেন এবং স্থানীয় কিছু মানুষ রয়েছে তারা কিন্তু আসলে বলছিলেন যে অন্তত দুর্গাপুরে একটি বাইপাস সড়ক যদি হয় তবুও কিন্তু কিছুটা রক্ষা। আরও একটু যদি দুর্ভোগের চিত্র আপনাকে তুলে ধরি, যে ওই সড়কের পাশে যে স্কুলগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আসলে অনেক শিক্ষার্থীদের কিন্তু তার অভিভাবকরা কিন্তু আসলে নিয়ে গেছে অন্য স্কুলে, যে সড়কের পাশে ছাড়া যেখানে স্কুল রয়েছে সেখানে নিয়ে গেছে এবং অনেকেই ভালো ভালো স্কুল থাকার পরেও কিন্তু সেখানে তারা পড়াতে পারছে না। এরকম কিন্তু একটা করুণ অবস্থা সেখানে চলছে। প্রশাসন অনেকটা অসহায়, মানুষ অসহায়, যাত্রীরা অসহায়, সেই একটা অবস্থা কিন্তু আসলে বেপুরা যে অতিরিক্ত বালু বোঝাই গাড়ি তাদের চাপেই কিন্তু আসলে তাদের কাছে জীর্ণ অবস্থায় কিন্তু সেই সড়কটি অবস্থা চলছে। নেত্রকোনা থেকে রাস্তার দুরবস্থা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। দিনাজপুরে ট্রেনের ধাক্কায় এবং রেল লাইনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটছে অহরহই। এলাকাবাসীর অভিযোগ, অরক্ষিত রেল গেটে গেটম্যান না থাকায় দুর্ঘটনা এবং মৃত্যু বাড়ছে। তবে রেল কর্তৃপক্ষের দাবি, অসচেতনতার কারণেই বাড়ছে প্রাণহানি। দিনাজপুরে ২০২২ সালে ট্রেনের ধাক্কায় ও রেল লাইনে কাটা পড়ে প্রাণ গেছে ৪৯ জনের। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ জনের। অনেক ক্ষেত্রেই এসব প্রাণহানির কারণ অসচেতনভাবে রেললাইন পারাপার এবং আত্মহত্যা, পাশাপাশি অরক্ষিত রেলগেটে গেটম্যান না থাকায় দুর্ঘটনা এবং মৃত্যু বাড়ছে বলে অভিযোগ এলাকাবাসীর। অরক্ষিত গেটগুলোতে দ্রুত ব্যারিয়ার স্থাপন এবং লোকবল নিয়োগের দাবি তাদের। একদিন আমি অ্যাক্সিডেন্ট অবস্থা ছিলাম, মানে ট্রেন আসতেছে, হেলমেট মাথায় আছে, শুনে পাইনি। এখানে প্রতি মাসে ২টা গেট যায়, মারা যায় লোক। ট্রেনের ধাক্কায় ও রেল লাইনে কাটা পড়ে মৃত্যু ঠেকাতে সচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছে রেলওয়ে পুলিশ। এই রেল লাইনের যে অ্যাক্সিডেন্টগুলো হয়, অপমিত যেগুলো হয়, এগুলো মূলত প্রধান একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে অসাবধানতাবশত চলাফেরা। ঘটনাগুলো এড়ানোর জন্য প্রচারণা করতেছি। বিভিন্ন এলাকায় বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি। গুরুত্ব বিবেচনায় অরক্ষিত রেলগেটগুলো পর্যায়ক্রমে সুরক্ষিত করার আশ্বাস রেল কর্তৃপক্ষের। বাধা ঠেলেই তারা এক পর্যায়ে রাস্তা তৈরি করে। এই রাস্তাগুলো এত যত্রতত্র যদি আমরা গেট বানাই তাহলে ট্রেনের স্পিডও কিন্তু কমে যায়। তারপরও আমাদের ডিপার্টমেন্ট এই অবৈধ যেগুলো ইম্পর্টেন্ট বাড়তেছে, যেগুলোতে ট্রাফিক বেশি, সেগুলো গেট কিন্তু বিভিন্ন সংস্থার সহযোগিতায় যৌথভাবে মিটিং করে একটা ডিসিশন নিয়ে কিন্তু গেট বাড়তেছে দিন দিন। দিনাজপুর জেলায় ১৪৭ কিলোমিটার রেলপথের ৬৪টি গেটের মধ্যে ২৭টি অরক্ষিত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন ঢাকার এবং ৬ জন ঢাকার বাইরের। এ নিয়ে এই বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৯ জনে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২,৪২৫ জন নতুন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে রাজধানীর হাসপাতালে ৭৫১ জন এবং ঢাকার বাইরে ১,৬৭৪ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো ২,০৩,৪০৬ জনে। এছাড়া শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৯৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১,৯২,৪৫৮ জন। দেশে মোট জনসংখ্যার ৯ ভাগের বেশি প্রবীণ। দিন দিন বাড়ছে প্রবীণদের প্রতি অবহেলা। সমাজবিজ্ঞানীরা বলছেন, নৈতিক ও মানবিক অবক্ষয়ের কারণে এমনটা ঘটছে। প্রবীণদের প্রতি অবহেলা বড় ধরনের সামাজিক ব্যাধি হয়ে দাঁড়াতে পারে বলেও শঙ্কা তাদের। সেই ছোট খোকায় বড় হয়ে বাবা মাকে রেখে আসেন বৃদ্ধাশ্রমে। নিজ হাতে লালন পালন করে যে সন্তানকে বড় করে তোলেন মা বাবা,
সেই আদরের সন্তানই বড় হয়ে বোঝা মনে করে তাদের। গাজীপুরের হোতাপাড়ায় অবস্থিত এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রয়েছেন 2 শতাধিক প্রবীণ। এই প্রবীণ নিবাসে দিন দিন বাড়ছে সদস্য সংখ্যা। প্রবীণদের যে সেবা হওয়া দরকার সমাজ বাসা বাড়িতে, মানে যার যার ছেলে মেয়ের কাছে সেবা পাওয়া দরকার, সেটা আগের তুলনায় কিছুটা অবক্ষয় হইতেছে, যা দিন দিন বেড়ে আসতে যাচ্ছে। সমাজবিজ্ঞানীরা মনে করেন বৃদ্ধাশ্রম হয়ে উঠছে কিছু আত্মকেন্দ্রিক আধুনিক মানুষের দায়িত্ব এড়ানোর হাতিয়ার। নৈতিকতা আর মানবিক অবক্ষয়ের কারণে এমনটা ঘটছে। যে মা এক সময় অনেক কষ্ট করে একটা সন্তানকে বড় করে এবং যখন সে সন্তান বড় হয়ে যায়, তার আবার পরিবার হয়ে যায়, তখন সেই মাই কিন্তু দেখা যাচ্ছে নিগৃহীত, অবহেলিত এবং তারই পরিবারে কোনো জায়গা হয় না, তখন তাকে নিয়ে ফেলা হয় প্রবীণ নিবাসে। রাজশাহীর আদালতের 601টি গুরুত্বপূর্ণ নথি চুরির রহস্য 1.5 বছরেও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। মামলা তদন্তভার তাই সিআইডিকে দেওয়ার প্রক্রিয়া চলছে। এদিকে নথি উদ্ধার না হওয়ার প্রভাব পড়েছে বিচার কাজে, বলছেন আইনজীবীরা। অপরাধীদের সুবিধা দেয়া ও বিচারে বিলম্ব করতেই নথি গায়েব হয়েছে কিনা তা অনুসন্ধানের তাগিদ বিশ্লেষকদের। গেল বছরের 24 মার্চ রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 4-এ 3 পিপির কাছে 8টি থানা 601টি মামলা নথি সরবরাহ করে পুলিশ। স্থান সংকলন না হওয়ায় নথিগুলো রাখা হয় আদালতের মোহরি হোসেন আলীর বাসায়। তবে 2 দিন পরেই বাসা থেকে সব নথি চুরি হলে কাশিয়াডাঙ্গা থানায় মামলা করেন হোসেন আলী। পিপিরা আমাকে অনুমতি দিয়েছিল যে আপনার বাসাতে রাখেন, আর তো চেম্বার নাই এখানে ওরকম রাখার মতন, তা আমাকে দিয়েছিল। নথি চুরির 1.5 বছরেও ঘটনার কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন আইনজীবীরা। আমাদের বিচার ব্যবস্থার জন্য একটা খারাপ সাইড, সুতরাং এই ডকেটগুলো সিডিগুলো হারিয়ে গেল, এটা তো উদ্ধার করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমি মনে করি যে এটা উদ্ধার না হওয়াটা এটা ব্যর্থতা। পুলিশ বলছে মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় এটি সিআইডিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বর্তমান পরিস্থিতিতে পুলিশ, মেট্রোপলিটন পুলিশ আইন শৃঙ্খলাজনিত নানা ডিউটিতে ব্যস্ত থাকায় মামলাটি গভীরভাবে তদন্তের জন্য এটি সিআইডির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে। মামলা তদন্ত দীর্ঘায়িত হলে ন্যায় বিচারের পথও কঠিন হয়ে পড়ে, তাই নথি উদ্ধারে তদন্ত জোরদারে তাগিদ দিলেন অপরাধ বিজ্ঞানীরা। জাস্টিস ডিলে করার জন্য হয়তো এই প্রক্রিয়াটা ঘটতে পারে। নথি আছে, নথি হয়তো পাওয়া যাচ্ছে না, আবার কোনো সময় পাওয়া যেতে পারে। এটা আসলে যিনি নেগলিজেন্সি তার বিরুদ্ধে আসলে অফিসিয়াল তদন্ত করাই উচিত। চুরি হওয়া নথিগুলোর মধ্যে ইতিমধ্যে নিষ্পত্তি হওয়া 181টি মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আকাশপথের নতুন রুট চালু হলেই নানা রকম চ্যালেঞ্জ নিতে হয় বৈমানিকদের। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টোকিও রুটেও বড় 2টি টাইফুন মোকাবেলা করতে হয়েছে। এ নিয়ে ককপিটের নানা চ্যালেঞ্জ নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন। দীর্ঘ 17 বছর পর ঢাকা টোকিও রুট চালু হয়েছে, তাই এটি অনেকটা ঐতিহাসিক বলা যায়। আর এই রুটে যিনি ফ্লাইট পরিচালনা করেছেন, আজকে আপনাদের শোনাবো তারই গল্প। বোয়িং 787 ড্রিমলাইনার উড়োজাহাজের ককপিট। 174 জন যাত্রী নিয়ে টোকিও থেকে ঢাকায় ফিরছেন পাইলট ইশতিয়াক হোসেন। এ সময় ককপিটে কথা হয় তার সঙ্গে। টোকিওর আকাশপথ অজানা, তাই 2 দিন আগে পর্যবেক্ষণে নামেন ফার্স্ট অফিসার ইস্তি ও পাইলট ইশতিয়াক হোসেন। এতে বড় 2টি টাইফুন মোকাবেলা করা সহজ হয়েছে বলেও জানান তিনি। চিন্তিত ছিলাম যে টাইফুনের কাছ দিয়ে গেলে তো এটা মারাত্মক একটা বিপর্যয় হতে পারে, কিন্তু আমাদের চাইনিজ এয়ার ট্রাফিক কন্ট্রোল আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে যাওয়ার সময়, যেটার জন্য আপনারা ট্রাভেল করলেও ওরকম ঝাঁকুনি কিন্তু অনুভূত হয়নি যেটা হওয়ার কথা ছিল। ক্যাপ্টেন ইশতিয়াকের মতে আকাশে ওড়ার সময়
যে কোনো সময় বড় ধরনের চ্যালেঞ্জে পড়তে হতে পারে। তাই এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে উড়োজাহাজ নিয়ন্ত্রণে রাখতে হবে বলেও জানান তিনি। এই ককপিটের দক্ষ চালনার মাধ্যমেই নির্ভর করে উড়োজাহাজে থাকা সকল যাত্রীর প্রাণ। আর সেই কাজটি দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন। কোনো সময় আমরা বাধ্য হই ওয়েদারে ঢোকার জন্য, হয়তোবা সবচেয়ে কম এফেক্টেড জায়গা দিয়ে আমরা ঢুকি, ধরে নিতে হবে যে হ্যাঁ, দ্যাট ইজ দ্য বেস্ট রুট উই হ্যাভ ফ্লোন। পাইলট ইশতিয়াকের মতে আকাশে অনেক সংস্থার বিমান উড়ে, কিন্তু তাদের কল সাইনে কেউ নিজের দেশের কথা বলেন না। একমাত্র বিমানই বাংলাদেশকে তুলে ধরেন, যা বৈমানিকদের জন্য গর্বের বলেও জানান ক্যাপ্টেন ইশতিয়াক। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে $150 কোটি ঋণ দিচ্ছে জাপান। শনিবার বাংলাদেশ এবং জাপান সরকারের মধ্যে এই বিষয়ে চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খান বিনিময় নোট ও ঋণ চুক্তিতে সই করেন। অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ঋণ চুক্তিটির আওতায় জাপান সরকার বাংলাদেশকে $2,17,556 মিলিয়ন জাপানিজ ইয়েন বা $150 কোটি ঋণ সহায়তা দেবে। এর আগে 6টি পর্যায়ে মোট $4,37,754 মিলিয়ন জাপানিজ ইয়েনের ঋণ চুক্তি সই হয়েছে। এই ঋণ 10 বছরের গ্রেস পিরিয়ড সহ 30 বছরে পরিশোধযোগ্য। দ্বিপাক্ষিক পর্যায়ে জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত জাপান সরকার বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সহায়তা দিয়েছে। সুনামগঞ্জে দেশি মাছের সংকট দেখা দিয়েছে। হাওরে পানি না থাকায় ও রেণুপোনা নিধনে দিন দিন বিলুপ্ত হচ্ছে মিঠা পানির সুস্বাদু মাছ। এতে মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়েও সংশয় রয়েছে। পাশাপাশি আয় কমে যাওয়ায় কষ্টে আছেন হাওরের জেলেরা। সুনামগঞ্জের হাওরাঞ্চল মানেই মিঠা পানির মাছ। বর্ষা মৌসুমে হাওরে মাছ ধরেই উপার্জন করেন প্রত্যন্ত এলাকার বেশিরভাগ মানুষ। সরকারি হিসেবে প্রতি বছর জেলায় মোট চাহিদা থেকে বেশি পরিমাণে মাছ উৎপাদন হয়। তবে এবছর হাওরে পানি কম আসায় মাছের দেখা পাচ্ছে না জেলেরা। সময় মতো বৃষ্টি না হয় এবং রেণুপোনা নিধনের ফলে বিলুপ্তি হচ্ছে দেশীয় প্রজাতির মাছ। সময়টা তো অনেক বালা বালা মাছ পাইতাম, কিন্তু মাছ উঠোই না, ইসা বলতেই উঠে না। আমরা জালি হার আছে জন্য একটা বল পাইছি, তো 600 গ্রাম বল হার আছে জন্য, আর একটা মাছও পাইছি। বৈশাখের পরে যে খরা দিছে, মাছের ডিম সব নষ্ট হয়ে গেছে। বেড় জাল ছোট ছোট মহা মাছ আছে, এটাও ক্লিয়ার করে আপনার মাইরালা, এ কারণে আলাদা মাছ কম। মাছের অভয়াশ্রমে ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ হলে উৎপাদন বাড়বে জানালেন মৎস্য কর্মকর্তা। মৎস্য অভয়াশ্রম এলাকায় যাতে কোনো নৌকা চলাচল বা আশপাশে শব্দ দূষণ না করে, সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং মনিটরিংয়ের ব্যবস্থার মাধ্যমে এটা করতে পারলে আরও ভালো হয়। আর মৎস্য অভয়াশ্রম আমাদের নতুন প্রকল্পের মাধ্যমেও মৎস্য অভয়াশ্রম করার পরিকল্পনা রয়েছে। সুনামগঞ্জে 92,194 জন নিবন্ধিত জেলে রয়েছে। এর বাইরেও আছে অন্তত 20,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটে জয় পেয়ে নতুন প্রেসিডেন্ট হলেন চীনপন্থী নেতা মোহাম্মদ মুইজ্জু। শনিবার রান অফ নির্বাচনে মুইজ্জু 54% ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম মোহাম্মদ সলিহকে পরাজিত করেন। আগামী 17 নভেম্বর নতুন প্রেসিডেন্ট দায়িত্ব বুঝে নেয়ার আগ পর্যন্ত সলিহ দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকবেন। মালদ্বীপের রাজধানী মালের সাবেক মেয়র মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালানোর সময় ইন্ডিয়া আউট স্লোগান ব্যবহার করেন। এছাড়া নির্বাচনের আগে ঘোষণা দেন তিনি প্রেসিডেন্ট হলে দেশটিতে মোতায়েনকৃত ভারতীয় সেনাদের বের করে দেবেন। এছাড়া মুইজ্জুর দল প্রোগ্রেসিভ পার্টি অব দ্য মালদ্বীপ 2013 থেকে 2018 সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ভালো কিছুর জানান দিয়েছে বাংলাদেশ দল। সেই আত্মবিশ্বাস বাকিদের মধ্যে ছড়িয়ে পড়লে দল সাফল্য পাবে বলে আশা পেস অলরাউন্ডার জিয়াউর রহমানের। তবে দলে পেস অলরাউন্ডার না থাকার আক্ষেপও আছে জিয়াউরের কণ্ঠে।
নানা ঘটনা, আলোচনা, নাটকীয়তার পর মাঠের খেলায় ফিরেছে বাংলাদেশ। যেভাবে শ্রীলঙ্কাকে হারিয়েছে তাতে স্বস্তি ফিরেছে, আশা জেগেছে ভালো কিছু করার। মূল লড়াইয়ে নামার আগে হাতে আছে আরও একটা প্রস্তুতি ম্যাচ। জুনিয়র তামিম, লিটন, মিরাজ যেভাবে পারফর্ম করেছেন সেভাবে বাকিদের প্রস্তুত দেখার অপেক্ষা। প্র্যাকটিস ম্যাচটা খুব ভালো করেছে, এটা একটা বাড়তে একটা প্রেরণা দিবে, সাহস দিবে এবং কনফিডেন্স দিবে। তো এটা খুব ভালো যে আমরা প্র্যাকটিস ম্যাচ শুরু ভালো করেছি এবং এগেনস্ট শ্রীলঙ্কা টিম ছিল, তো আমার খুব ভালো লেগেছে এবং তানজিদ তামিম খুব ভালো ব্যাটিং করেছে। সাকিব ইনজুরিতে দলের বড় তারকাকে দ্রুত ফিট দেখতে চান সবাই। জিয়াউর রহমানও অপেক্ষায় আছেন, বিশ্বাস রাখছেন বাংলাদেশ দলের উপর। ইনজুরি কনসার্ন থাকবেই, টুকিটাকি ইনজুরি থাকবেই, এই ইনজুরিকে নিয়েই আপনার খেলতে হবে। হ্যাঁ, যদি ম্যানেজেবল ইনজুরি হয় প্রবলেম নেই, যদি আপনার ইনজুরিটা বড় ধরনের হয় তখন তো সমস্যা হয়ে যায়। আর বিশেষ করে যখন মেইন প্লেয়ার যখন একটা ইনজুরিতে পড়ে তখন একটু হলেও তো টিমে হ্যাম্পার হয়। তো আশা করি যেটা শুনেছি সাকিবের যে ছোটোখাটো যে নিগাস হয়েছে ওটা ওভারকাম হয়ে যাবে। দলে নেই কোনো পেস অলরাউন্ডার। সাইফুদ্দিন ইনজুরিতে, সৌম্যকে নিয়ে চেষ্টা করেও ফল আসেনি। দেশের হয়ে 3 ফরম্যাটে 28 আন্তর্জাতিক ম্যাচ খেলা এই তারকা বলছেন পেস অলরাউন্ডার থাকলে দলের শক্তি বাড়ত। একটা টিমের জন্য পেস বোলার অলরাউন্ডার খুবই ইম্পর্টেন্ট। এখন আসলে ম্যানেজমেন্ট যেভাবে চিন্তা করেছে সেভাবে তো হয়েছে, ম্যানেজমেন্ট যে চাবে সেটাই তো হবে, তো তবে থাকলে ভালো হয়। কঠিন মিশনের শুরুটা জয় দিয়ে হোক, তেমনটাই প্রত্যাশা এই অলরাউন্ডারের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 7 অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে সাকিবের খেলা নিয়ে কোনো সংশয় নেই, নিশ্চিত করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ওয়ার্ম আপ ম্যাচে চোটের কারণে খেলেননি সাকিব। তবে সেই চোট গুরুতর কিছু না, ঝুঁকি এড়াতেই সাকিবকে খেলানো হয়নি। বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টাইগার ক্যাপ্টেন খেলবেন, এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানান টিম ডিরেক্টর সুজন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মুস্তাফিজও বিশ্রামে ছিলেন, একই বিবেচনায় শান্ত ব্যাটিংয়ে নামেননি। প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের বিপক্ষে 7 উইকেটের জয়ে আত্মবিশ্বাস বাড়ল বাংলাদেশের। 2023 বিশ্বকাপ ক্রিকেট শুরুর কাউন্টডাউন চলছে। এখন 50 ওভারে খেলা হলেও ওয়ানডে বিশ্বকাপের শুরুতে খেলাটা ছিল 60 ওভারের। সাদা পোশাক আর লাল বলে হয়েছিল প্রথম 4টি বিশ্বকাপ। প্রথম দুবারের চ্যাম্পিয়ন ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ, 1983-তে ভারত আর 1987-এর চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। ওয়ানডে আর টি-20তে এখন রঙের ছড়াছড়ি। রঙিন পোশাক আর সাদা বলের খেলা হয় ফ্লাডলাইটের কৃত্রিম আলোতে, রঙের ছড়াছড়ি থাকে গ্যালারিতেও। কিন্তু ওয়ানডে বিশ্বকাপের প্রথম 4 আসর ছিল সাদা কালো। টেস্টের মতো ওয়ানডেতেও ব্যবহার হতো সাদা পোশাক আর লাল বল, থাকতো ম্যানুয়াল স্কোরবোর্ড। খেলা শেষ হতে না হতেই হাজারো সমর্থক ঢুকে যেত মাঠে, রীতিমতো দৌড়ে সাজঘরে ফিরতে হতো খেলোয়াড়দের। ইংল্যান্ডে 1975 সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ওডিআই বিশ্বকাপ। 8 দলের বিশ্বকাপে মোট ম্যাচ ছিল 15টি। তখন ওয়ানডে খেলা হতো 60 ওভারে। লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়াকে 17 রানে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় আসরেও ক্যারিবিয়ান তাণ্ডব। 1979 বিশ্বকাপও ছিল 8 দলের। ফাইনালে স্বাগতিক ইংলিশদের বিপক্ষে 92 রানের অনায়াস জয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতে ক্লাইভ লয়েডের উইন্ডিজ। বিশ্বকাপের প্রথম 3টি আসরের হোস্ট সেই ইংল্যান্ড। 1983 সালের ফাইনালে উঠে হ্যাট্রিক শিরোপার সুযোগ তৈরি করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে প্রতিপক্ষ যখন আন্ডারডগ ভারত, তখন প্রথম 2 আসরের পুনর্মঞ্চায়ন ভেবে নেয় সবাই। কিন্তু পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে মাত্র 183 রানের পুঁজি নিয়েও লর্ডসের দুরন্ত উইন্ডিজকে মাটিতে নামায় কপিল দেবের ভারত। বিশ্বকাপ পায় নতুন চ্যাম্পিয়ন। বিশ্বকাপের চতুর্থ আসরের আয়োজক ভারত পাকিস্তান। এটাই সাদা কালো আমলের শেষ বিশ্বকাপ। খেলাও 60 ওভার থেকে নেমে আসে 50 ওভারে। প্রথমবারের মতো ক্রিকেটের বিশ্ব আসর ইংল্যান্ড থেকে বাইরে বের হয়। ফাইনাল খেলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অজিদের রেকর্ড 5 শিরোপার প্রথমটি 1987 বিশ্বকাপেই। আর সেই সাথে শেষ হয় ওয়ানডে বিশ্বকাপে সাদা পোশাকের অধ্যায়। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছেন সুরা কৃষ্ণ চাকমা। বাংলাদেশের বক্সিং ইতিহাসে এটি প্রথম আন্তর্জাতিক শিরোপা।
বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইটের দ্বিতীয় আসর সফলভাবে আয়োজনে সন্তুষ্ট বেক্সিমকো গ্রুপের সিইও সায়ান এফ রহমান। আসরে বাংলাদেশি বক্সারদের সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান আদনান হারুন। যে ফাইটের জন্য দর্শকদের অধীর অপেক্ষা, বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইট দ্বিতীয় আসরের আকর্ষণীয় লড়াই। সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সুরকৃষ্ণ চাকমার প্রতিপক্ষ নেপালের মহেন্দ্র বাহাদুর। উত্তাপ ছড়িয়েছে শিরোপা লড়াই। সুরকৃষ্ণ চাকমা হতাশ করেননি ভক্তদের। প্রতিপক্ষের সব কৌশল ভেস্তে গেছে সুর চাকমার জ্যাব আপার কাটে। ৮ রাউন্ডের লড়াইয়ে শ্রেষ্ঠত্ব সুরের। ৭ পয়েন্টের ব্যবধানে জিতেছেন চ্যাম্পিয়নশিপ। অনেক দিনের স্বপ্ন ছিল, অবশ্যই ভালো লাগতেছে, কারণ এটা বাংলাদেশের বক্সিংয়ের প্রফেশনাল বক্সিংয়ের ইতিহাসে বলবো প্রথম টাইটেল বেল জেতা আমার, এবং বাংলাদেশের প্রথম কেউ বেল জিতলো এশিয়ান বক্সিং ফেডারেশনের টাইটেল। প্রত্যাশা পূরণ হওয়ায় সন্তুষ্ট বেক্সিমকো। লক্ষ্য ধারাবাহিক আয়োজনের। আমরা কন্টিনিউ করতে পারি তাহলে কিন্তু আপনি বাংলাদেশের অনেক ডিফারেন্ট এরিয়াস থেকে কিন্তু আমরা বক্সার্সকে প্রডিউস করতে পারবো। এটাই আমাদের আশা, যে ফিউচারে খুব শীঘ্রই আমরা বক্সিংটাকে একটা ন্যাশনাল লেভেলে নিয়ে যেতে পারি। আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে ওভার দ্য কোর্স অফ দ্য নেক্সট 2-3 বছরের মধ্যে আপনার প্রোগ্রামস করার জন্য, যেখানে আমরা ইভেন ইয়াঙ্গার বাচ্চাদেরকে নিয়ে এসে ওদেরকে আমরা ট্রেনিং করে যেন আমরা উইথ সাপোর্টটা দিতে পারি। আন্তর্জাতিক বাউটে বাংলাদেশি বক্সারদের সাফল্যে উচ্ছ্বসিত আয়োজকরা। আমাকে বাংলাদেশি বক্সারদের পারফরমেন্স, আমি তো মনে করেছি হাড্ডাহাড্ডি লড়াই হবে, ডিসিশন এদিক ওদিক হতে পারে, কিন্তু আই ওয়াজ রং, দ্য প্রুভ মি রং। আমাদের বাংলাদেশি বক্সার যে এইভাবে মানে পারফর্ম করতে পারবে এটা আমার কল্পনা ছিল না। সো আই এম ভেরি প্রাউড অফ দেম, আর ইনশাল্লাহ তাদের আগামীতে আরও ভালো ট্রেনিংয়ের মাধ্যমে, আরও প্র্যাকটিসের মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে শীঘ্রই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমরা বের করতে পারি। 6 রাউন্ডের ওমেন ফ্লাইটওয়েটে আফরাকে হারিয়ে জয়োৎসব করেছেন তানজিলা। নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান যশোরের এই বক্সার। অনেক কষ্ট করে আমি এই পর্যন্ত আসছি, আর আমি নিজেকে আরও অনেক উপরে উঠাতে চাই। সুপার মিডলওয়েট ক্যাটাগরিতে ভারতীয় বক্সার তাম্বাটকে হারিয়েছেন বাংলাদেশের জনি। ফেদারওয়েট ক্যাটাগরিতে স্বদেশী আমিনুলের বিপক্ষে জয় পেয়েছেন আলসানি। লাইট হেভিওয়েট ক্যাটাগরিতে বাংলাদেশের জাহিদুল ইসলাম টিকতে পারেননি তুরস্কের বাতুহান বোরালের সামনে। ওয়েল্টার ওয়েটে রাশিয়ার কনস্টান্টিন রুদেনকোকে হারিয়েছেন বাংলাদেশের আলামিন। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগায় জিরোনাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লস ব্লাঙ্কোস। সার্জিও রামোসের আত্মঘাতী গোলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছিল বার্সা। তবে জিরোনাকে হারাতে পারলে টেবিলের ১ নম্বরে ওঠার সুযোগ ছিল রিয়ালের সামনে, যা দারুণভাবে কাজে লাগিয়েছে আনচেলত্তির দল। রিয়ালের হয়ে গোল 3টি করেছেন হোসেলু, চুয়ামেনি ও জুড বেলিংহাম। ৮ ম্যাচের 7টিতে জিতে রিয়ালের পয়েন্ট এখন ২১, ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 2-এ বার্সেলোনা। আর টানা 6 জয়ের পর রিয়ালের কাছে হেরে যাওয়া 19 পয়েন্ট নিয়ে 3-এ জিরোনা। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।